স্বাগত জানাচ্ছি দ্য নূপুর চৌধুরী শোতে। এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। রাজনীতির আলোচনাও থাকে কারণ রাজনীতি থেকেও আমরা তথ্য, উপাত্ত এবং যুক্তি আর আমি বলবো খোঁজার চেষ্টা করি যার মাধ্যমে আমাদের যে বিশ্লেষণগুলো আছে সেগুলো যাচাই বাছাই করার চেষ্টা করি। আজকেও আমরা যেটি বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং একই সাথে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যপ্রাচ্যের যে সংকটটি আছে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, অধ্যাপক, কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। শুরুতে একটু জানতে চাই, ঈদ মোবারক এবং কেমন আছেন? জি, ঈদ মোবারক এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এবং বাংলাদেশের স্বাধীনতা ২৬ মার্চ উপলক্ষে আপনার কাছে আমি একটু শুরুতেই একটু জেনে নিতে চাই, বাংলাদেশে বর্তমান সময়ে স্বাধীনতার মর্মার্থ কিংবা স্বাধীনতার তাৎপর্য আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি জি, ধন্যবাদ। না, স্বাধীনতা তো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, মানে জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং ব্যক্তিগত জীবনেও অবশ্যই। সে অর্থে স্বাধীনতা আজকের দিনেই বলুন, যে কোনো সময় বলুন, স্বাধীনতা তো সবসময় আমাদের জন্য সবচেয়ে পূজনীয়, সবচেয়ে কাম্য বিষয়। সে অর্থে অবশ্যই স্বাধীনতার দিবসে আমি মনে করি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। তো এই বছর জিনিসটা আরো বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের দেশ একটা রাজনৈতিক সংকট এবং ক্রান্তিকালের ভিতর দিয়ে পার হয়ে এখন এক ধরনের স্থিতিশীল অবস্থার মধ্যে এসছে, এবং যেই অবস্থাটা এখন বিরাজমান দেশে সেটা অনেকটাই স্বস্তিদায়ক। সেই অর্থে বলা যায় যে যেরকম গিয়েছিল কিছুদিন আগেও, বছরখানেক আগে, ১.৫ বছর আগে, তখন মনে হচ্ছিল যে স্বাধীনতার প্রয়োজনীয়তা, স্বাধীনতার মূল্য, স্বাধীনতার মাহাত্ম্য আমাদেরকে যেন নতুন করে শিখতে হচ্ছে, এবং সেটা আদৌ প্রয়োজনীয় কোনো জিনিস কিনা। আমাদের ৭১-এর স্বাধীনতার কথা বলছি, এরকম কথাও কিন্তু আমাদের রাষ্ট্রীয় জীবনে এসছে যে পুরোনো দিনের কথার বলে লাভ নেই, এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে, রিসেট বাটনে টিপ দিতে হবে। এই যে ভয়ঙ্কর কথাগুলোর আমরা শুনেছি, কারণ স্বাধীনতা নিয়ে তো এই ধরনের কোনো আলোচনা আমরা করতে চাই না। এটা একটা স্থিত বিষয়, এটা একটা ডিসাইডেড বিষয়। এটা হচ্ছে আমাদের জীবনে, মানে জাতির জীবনে, দেশের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় ১৯৭১, যার মাধ্যমে আমাদের পরিচয় নির্ধারিত হয়েছিল, আমাদের পতাকা নির্ধারিত হয়েছিল, জাতীয় সঙ্গীত নির্ধারিত হয়েছিল। তো সেই জিনিসটা কিছুটা হলেও মনে হয় শঙ্কার মধ্যে পড়েছিল, আমাদের মনে হচ্ছিল। সুতরাং এই যে শঙ্কা এবং যে মানে যেটাকে বলে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ, সেটা আমার দৃষ্টিতে অনেকটাই কেটে গেছে। সুতরাং এবারে স্বাধীনতা দিবসে আপনারা আরো দেখেছেন যে 18 বছর পর আমাদের কুচকাওয়াজ হয়েছে, মানে প্যারেড গ্রাউন্ডে। এটা একটা খুব সুন্দর একটা জিনিস আমাদের জাতির জীবনে। আমাদের যে একতা, আমাদের যে শৃঙ্খলা, আমাদের যে শৌর্য বীর্য, এগুলির এক ধরনের একটা ডেমনস্ট্রেশন সেই কুচকাওয়াজের মাধ্যমে হয়ে থাকে, মানুষেরা উজ্জীবিত বোধ করে। তো সেটাও হয়েছে। তো সব মিলিয়ে আমি মনে করি যে অনেকটাই স্বস্তিকর। হয়তোবা এগুলির এত শেষ নেই, আরো বেশি স্বস্তিদায়ক ভবিষ্যতে হয়ে উঠবে বলে মনে করি। সেটি, এবং আমাদেরও দ্য নূপুর চৌধুরী শোর পক্ষ থেকে যারা আমি বলবো যে স্বাধীনতার জন্য লড়াই করেছেন, জীবন দিয়েছেন, জীবন বাজি রেখেছেন, তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা। কারণ তাদের জন্য পৃথিবীর বুকে আমরা একটি মানচিত্র পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, আমাদের নিজস্ব অস্তিত্ব কিংবা নিজেদের একটি পরিচয় পেয়েছি স্বতন্ত্র সার্বভৌম দেশ হিসেবে। আমরা আজকে মূলত যে বিষয় ভিত্তিক আলোচনা করব সেটি হচ্ছে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের যে সংকট, এবং আমরা আমেরিকায় থাকি, নিউ ইয়র্কে থেকে এটি সরাসরি সম্প্রচারিত হয়। আমেরিকাও যেহেতু এটির সাথে ইনভলভ, এবং ইসরায়েল, এই প্রসঙ্গগুলো নিয়েই আলোচনা করব। আমি একটু শুরুতে একটু জানতে চাই যে আপনি যদি গত ৩-৪ দিনের আমাদের প্রেসিডেন্টের বিভিন্ন বক্তব্য দেখেন ইরানকে নিয়ে, সেটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি, এটা আমি আজকে তো শুধু প্রেসিডেন্টের মন্তব্য নিয়ে জি জি, শুরুতে একটু জানতে বুঝতে চাই। পেরেছি। আজকে তো যুদ্ধের ২৭ দিন হয়েছে, চলছে। ২৭ দিনের মধ্যে আমাদের প্রেসিডেন্ট আনফরচুনেটলি খুব বেশি স্থিতিশীল থাকে না তার মন্তব্যগুলোতে। যেমন ৩-৪ দিন আগেও এক সময় তিনি বলেছিলেন যে আসলে ইরানের যদি হরমুজ প্রণালী আমাদের জন্য, সবার জন্য খুলে না দেওয়া হয় ৪৮ ঘন্টার মধ্যে, তাহলে আমরা সবকিছু মানে এক ধরনের ধ্বংসযজ্ঞের দিকে নিয়ে যাব। বিশেষ করে যে জ্বালানি এবং যে তেল এবং জ্বালানির যে ক্ষেত্রগুলো ইরানে। তারপর দেখা গেল ৪৮ ঘন্টা পার হওয়ার আগেই তিনি বললেন যে ইরানের সাথে আমাদের আসলে এক ধরনের
খুবই ভালো, প্রোডাক্টিভ এবং স্ট্রং আলোচনা হচ্ছে ইরানি যে ইয়ের সাথে, প্রতিনিধি দলের সাথে যুদ্ধবিরতির ব্যাপারে। সুতরাং আপাতত আমি আরো 5 দিন সময় বাড়িয়ে দিলাম, এই যে শুক্রবার আগামীকাল পর্যন্ত সেটা বাড়িয়ে দেওয়া হলো। অন্যান্য আক্রমণ চলবে, কিন্তু জ্বালানি ক্ষেত্রে এবং তেল গ্যাসের যে ক্ষেত্রগুলো, সেগুলোতে আক্রমণ যাতে না করা হয় আমেরিকার পক্ষ থেকে অথবা ইসরায়েলের পক্ষ থেকে, সেই জন্য তিনি 5 দিনের একটা সময় বেঁধে দিলেন। এবং সেটাও শেষ হওয়ার আগেই, আগামীকাল শেষ হবে, সেটা শেষ হওয়ার আগেই তিনি বলছেন যে না, এটা আমরা আরো 10 দিন বাড়িয়ে দিই, এপ্রিলের 6 পর্যন্ত হোক, কারণ আমাদের আলোচনা খুব সুন্দর গতিতে আগাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রেসিডেন্টের যে বিভিন্ন পজিশন। এবং তিনি বলছেন যে আমাদের কথা যদি না শোনা হয়, তাহলে আমরা এমন শাস্তি দিব যেটা পৃথিবীর মানুষ আগে কোনোদিন দেখেনি। আমরা ওদেরকে টোটালি মানচিত্র থেকে মুছে ফেলে দিব এবং আমরা খুবই কঠিন শাস্তি দিব, এরকম কথা বলছে মানে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু একইভাবে আপনি শুধু প্রেসিডেন্টের কথা জিজ্ঞেস করেছেন, এই জন্য আপাতত এখানে আমি সীমাবদ্ধ রাখি, কারণ এর যে উল্টো পিঠ, যাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলা, মানে ইরানকে উদ্দেশ্য করে, ইরান কিন্তু জিনিসটা এই গত 7-8 দিন যাবত, 4-5 দিন যাই বলেন, অল অ্যালং তারা জিনিসটা অস্বীকার করেই গেছে যে আমেরিকার সাথে, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কোনো ধরনের নেগোসিয়েশন, কোনো ধরনের আলোচনা হচ্ছে না। তবে শেষের দিকে এসে গতকাল থেকে শুরু করে আজকে ওদের যে ফরেন মিনিস্টার ইরানের, মানে আরাকচি, তিনি বললেন যে হ্যাঁ, আমাদের সাথে সরাসরি নেগোসিয়েশন হচ্ছে না আমেরিকার, কিন্তু আমাদের কিছু বন্ধু রাষ্ট্রের মাধ্যমে তারা কিছু কিছু মানে মতামত বিনিময় হচ্ছে মেসেজের মাধ্যমে। তারা তাদের দাবি তুলে ধরছে আমেরিকা, আমরা এগুলি জবাব দিচ্ছি। এর মানে ইরানও অনেকটা তাদের পজিশন থেকে সরে এসে এখন বলছে এক ধরনের নেগোসিয়েশন, এক ধরনের মত বিনিময় ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এর মধ্যস্থতা করছে মূলত হচ্ছে এই মুহূর্তে পাকিস্তান। তার আগে তুরস্ক এবং মিশর তারাও উদ্যোগ নিয়েছিল, এমনকি রাশিয়ার পুতিন, তিনিও একটা মানে একটা যুদ্ধ স্থিতি অবস্থা অথবা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। সেইটা কোনো আলোর মুখ দেখেনি, এগিয়ে যায়নি। কিন্তু বর্তমানে যে আলোচনাটা সবচেয়ে বেশি হচ্ছে মিডিয়াতে সবখানেই, সেটা হচ্ছে পাকিস্তান যে মধ্যস্থতা করার চেষ্টা করছে, একটা মানে পাকিস্তান মধ্যস্থতা করছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, যাতে সরাসরি আলোচনাটা পাকিস্তানের কোনো জায়গায় অনুষ্ঠিত হয়। যদিও সেই আলোচনায় আমরা এখনো দেখতে পাচ্ছি না, যেখানে তো যুদ্ধটাতে তো 3টা পক্ষ আছে, তাই না? এখানে রয়েছে ইরান, রয়েছে ইসরায়েলের একটা পক্ষ, এবং ইসরায়েল কিন্তু যথেষ্টই তারা নিজের মতো করে চিন্তা করে, নিজের মতো করে কাজ করে। অতীতে আমরা দেখেছি জো বাইডেনের সময়, জো বাইডেন যখন বলছে গাজাতে আক্রমণ না করতে, তখন এগুলি তারা তোয়াক্কা করেনি। এখনো দেখা যাচ্ছে যে গ্যাস ফিল্ডে কিংবা তেল ফিল্ডগুলিতে যে কয়েকটা আক্রমণ ইরানে হয়েছে, এগুলো আসলে ইসরায়েলই করেছে। ইসরায়েলকে যে আলোচনায় এখনো পক্ষ করা হচ্ছে না, অন্তত অফিসিয়ালি আমরা দেখি নাই, তাতে করে আলোচনাটার ভবিষ্যৎ কি কতটা ফলপ্রসূ হবে, সেটা হয়তো আমরা আরো বিবেচনা করে বিশ্লেষণ করে দেখতে পারি। এখানে অনেকগুলো তত্ত্ব জড়িত, তবে আমি একটু যদি ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান একটু জানতে চাই যে 27তম একদম সাধারণভাবে যে আসলে এই যুদ্ধের পরিণতি আপনি কিভাবে বিশ্লেষণ করছেন, আর কতদিন গড়াতে পারে, কিংবা এটি কি আসলে স্প্রেড হবে কিনা, নাকি না দুই পক্ষই একটু সরে দাঁড়াবে? আসলে এটা আন্দাজ করা এই মুহূর্তে সত্যি একটু কঠিন, কারণ আমাদের হাতে কোনো ক্রিস্টাল বল নেই। কারণ আপনি যত বিশ্লেষণ দেখেন, এটাতে দেখা যাচ্ছে যে দুটি পক্ষের কথা বললাম, এমনকি তিনটি পক্ষ এই মুহূর্তে এখন পর্যন্ত যথেষ্টই হার্ড লাইনে আছে, একজনের ছাড় দিতে প্রস্তুত না, অন্তত কথাবার্তায়। তাতে করে মনে হচ্ছে যে তারা হয়তো আরেকটু পর্যুদস্ত হতে হবে যুদ্ধক্ষেত্রে, অথবা অস্ত্রপাতি আরো কমে যেতে হবে তাদের যে মজুদ, যেই পক্ষেরই হোক, এটা যুক্তরাষ্ট্রের এই যে ইন্টারসেপ্ট করে যে মিসাইল দিয়ে সেগুলি হোক, অথবা ইরান যে মিসাইল পাঠায় অথবা যে ড্রোন পাঠায়, সেগুলির যে স্টক, সেগুলির যে মজুদ, সেগুলি যদি কিছুটাও কমে আসে, অথবা তাদের যে মজুদ যদি আমেরিকা এবং ইসরায়েল ধ্বংস করে দিতে পারে অনেকটা, তাহলে হয়তো বা ইরান কিছুটা হলে নমনীয় হতে পারে। বাট এই মুহূর্তে মোটেও মনে হচ্ছে না যে যুদ্ধটা 1, 2, 3, 4, 5 দিনের মধ্যে থেমে যাচ্ছে। এবং এটা আন্দাজ করেই
যে ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু 10 দিনের সময় বাড়িয়ে দিয়েছেন। আপনার যদি সেভাবে দিই, তিনিও যদি বুঝতে পারতেন যে জিনিসটা অনেকটাই মানে এক ধরনের সম্মতির দ্বার প্রান্তে, এটা ইরান প্রকাশ্যে স্বীকার করুক না করুক, ডোনাল্ড ট্রাম্প তো জানবেন, কারণ তার যেহেতু টিম কাজ, তাহলে তিনি কিন্তু বলতেন যে আগামী 2-3 দিনের মধ্যেই আমার মনে হয় যে আমরা মিট করব এবং একটা সমঝোতায় আসবো। এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে একেবারে ইমিডিয়েটলি 1-2 দিন 3-4 দিনের মধ্যে যুদ্ধটা শেষ হচ্ছে না। এবং অনেকে বলে যে এটি আসলে ইসরায়েলের যুদ্ধ, আমেরিকা সেখানে গিয়ে অন্তর্ভুক্ত হয়েছে। আপনি আসলে এটিকে কিভাবে বিশ্লেষণ করেন? জি, প্রকৃত অর্থেই এটা আসলে ইসরায়েলের যুদ্ধ এবং আমেরিকা এটাতে গিয়ে ইনক্লুড হয়েছে। এর কারণ হচ্ছে ইসরায়েল কিন্তু গত 40 বছর ধরেই কন্টিনিউয়াস তাদের ধ্যানে জ্ঞানে স্বপ্নে তারা চিন্তা করে যে ইরানকে কিভাবে মানে এই জায়গা থেকে মোটামুটি ভাবে ধ্বংস করে দেওয়া যায়। কারণ তাদের কাছে ইরান এবং তার যারা সাপোর্টার, বিভিন্ন মিলিশিয়া গ্রুপ ইরান যাদের সাপোর্ট করে, যেমন হিজবুল্লাহ, হামাস কিংবা হচ্ছে হুতি, অথবা হচ্ছে সিরিয়ার যে কিছু গ্রুপ আছে যারা ইরানকে সমর্থন করে, ইরাকে কিছু গ্রুপ আছে কুর্দিস্তানদের মধ্যে, তারা যৌথভাবে হচ্ছে মানে ইসরায়েলের শত্রু। ইসরায়েল নিজের থেকে ইরানকে আক্রমণ করবে এতটা শক্তিমত্তা তাদের নেই। সুতরাং গত 40 বছর ধরেই তারা যুক্তরাষ্ট্রে যে প্রেসিডেন্ট আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে ইরান আমাদের জন্য বড় থ্রেট, তাদেরকে শিক্ষা দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রেসিডেন্ট সেইভাবে রাজি হয়নি। মানে তারা স্যাংশন দিয়েছে, অর্থনৈতিক স্যাংশন, তারা বিভিন্ন ধরনের চুক্তি করেছে ইরানের সাথে। সেই চুক্তির থেকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম মেয়াদে সরেও এসছে, সরে এসে মানে স্যাংশন আরো বাড়িয়ে দিয়েছে ইরানের উপর। আস্তে আস্তে যুদ্ধের দিকে মানে এগিয়ে গেছে। তারপর নেতানিয়াহু সত্যি সত্যি গত বছর 2025-এর জুন মাসে ডোনাল্ড ট্রাম্পকে রাজি করাতে সক্ষম হয় যে ইরান আসলে যে পারমাণবিক বোমা বানানোর দ্বার প্রান্তে, এখনই যদি তাদের পারমাণবিক সক্ষমতাকে আমরা ধ্বংস না করে দিই, তাহলে ওরা প্রথমত আমাদেরকে আক্রমণ করবে, মানে ইসরায়েলকে, এবং পারমাণবিক শক্তি যদি ওরা হয়ে ওঠে, তাহলে তো ওরা এটা আমেরিকার জন্য বড় থ্রেট হয়ে যাবে, কারণ এটা একটা উগ্রবাদী দেশ, তাদের দৃষ্টিতে একটা মৌলবাদী দেশ। এই জন্য ডোনাল্ড ট্রাম্প যে কারণেই হোক তিনি রাজি হয়ে গিয়ে এটা করেছেন। এবং এটা যে মূলত ইসরায়েলের যুদ্ধ, এটা থেকে আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেক্রেটারি অফ স্টেট, যেটা পররাষ্ট্রমন্ত্রী আর কি, মার্কো রুবিও, যুদ্ধের শুরুর দিকে তিনিও কিন্তু বলেছেন যে এই যুদ্ধটা তো আসলে ইরান আর ইসরায়েল আমাদেরকে অনেকটা ফোর্স করেছে যে এটাতে পার্টিসিপেট করার জন্য। হ্যাঁ, তা আমরা বাধ্য হয়ে গিয়েছি অনেকটা তাড়াহুড়া করে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প পরে ঘুরিয়ে বলেছে না, ইসরায়েল আমাদের আসলে ফোর্স করেনি, কারণ তার মান সম্মানের প্রশ্ন। আসলে আমরাই আন্দাজ করেছিলাম যে আমরা যদি এখনই তাদের না থামিয়ে দিই, তারা হয়তো আমাদের উপর আক্রমণ করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি দেখছেন যে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছে যুদ্ধবিরতির, কারণ তার মধ্যে এক ধরনের সেন্স এসেছে আমাদের অনেক ক্ষতি হচ্ছে আমেরিকাতে, সারা পৃথিবীতে, সারা পৃথিবীর অর্থনীতি, জ্বালানি, শুধু আমেরিকান না, এটা এশিয়ার সমস্ত দেশ, বাংলাদেশ ইনক্লুডেড, চায়না, ইউরোপ, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমেরিকাতেও তো তেলের দাম গত 27 দিনে $1 প্রতি গ্যালনে বেড়ে গিয়েছে। হ্যাঁ, যে আমি আজকেই তেল মনে করে নিলাম যে 15 গ্যালনের হচ্ছে আমার ট্যাঙ্কি, সেটার সুপ্রিম তেল নিতে হয় আমার গাড়িতে, সেটা 15 × 5 হচ্ছে $75, যেটা সাধারণত $50 মতো লাগতো আর কি, সাধারণত $55 এটা গেল একটা দিক। এটা হলো আমাদের সবার চোখে পড়ছে, আমরা যেহেতু সবাই গাড়ি চালাই, গ্রোসারি স্টোরে যাই। আরেকটা তথ্য আপনাকে দেই ব্যক্তিগত জীবন থেকেই, তাহলে অন্যরাও রিলেট করতে পারবে। এই যে আমাদের যারা চাকরির প্রায় শেষ প্রান্তে বা চিন্তা করছি যে আমরা রিটায়ারমেন্টে যাব, আমেরিকার কালচার অনুযায়ী রিটায়ারমেন্ট ফান্ডগুলি কিন্তু থাকে হচ্ছে স্টকে ইনভেস্টেড থাকে, তাই না? আপনি চুজ করেন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, যে আপনার কোম্পানির মাধ্যমে, যে কোথায় কোথায় আপনি ইনভেস্ট করবেন। আসলে আমেরিকা ঠিক অন্যান্য দেশের মতো না যে আপনি রিটায়ারমেন্টে গেলেন একটা একেবারে বাধা ধরা এক্স্যাক্টলি একই অ্যামাউন্টের টাকা পাবেন, এরকম না। যে যেভাবে ইনভেস্ট করে তার রিটায়ারমেন্ট ফান্ডটা, সেভাবেই সে কম বেশ ফেরত পায়। আমি যে জন্য কথাটা বললাম, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আমার যে রিটায়ারমেন্ট ফান্ড, সেটা আমি আজকেই চেক করেছি, 5% উদাও হয়ে গিয়েছে। 5% মানে হচ্ছে পুরা 1 বছরের, মনে করেন যে মানে 25 বছর মনে করেন চাকরি করলাম, 5% যে 1 বছরের আপনার যে
আপনি যে ইনভেস্ট করলেন আপনি নিজে এবং আপনার এমপ্লয়ার, পুরা টাকাটাই উধাও হয়ে গিয়েছে ফর এক্সাম্পল, মানে 1 বছরের পুরা টাকা। এর মানে হচ্ছে একটা লোকের আরো 1 বছর বেশি চাকরি করতে হবে যদি তার পূর্ব অবস্থায় ফেরত যেতে হয়। এটা আপনি আন্দাজ করতে পারছেন যে এটা আমি যেমন, এটা তো লক্ষ লক্ষ মানুষের একই অবস্থা, কিন্তু এটা সবাই নিয়ে দেখে না। সবাই আমরা দেখছি যে গ্যাসের দাম বেড়ে গেছে, গ্রোসারির দাম বেড়ে গিয়েছে। এই যুদ্ধ যদি কন্টিনিউ করে, এটার মানে ফলশ্রুতিতে কোথায় গিয়ে দাঁড়াবে এটা বলা অনেকটাই মুশকিল। মিড টার্ম ইলেকশনে কি ধরনের প্রভাব পড়তে পারে? কারণ মূল্যস্ফীতি যেভাবে বাড়ছে, সাধারণ মানুষ নাভিশ্বাস, আমেরিকার কথাই আমি বলছি। জি জি জি, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয়, এটা আমার ধারণা না, আমরা তো যারা একটু খোঁজ খবর রাখি, বিশ্লেষণ করি তো ডেটার উপর ভিত্তি করি, তাই না? আমরা তো ঠিক যে ইচ্ছা হলো একটা ওপিনিয়ন দিলাম এমন না। আপনি যদি এক্সিট পোল, যে মানে মানুষের যে জনমত গুলি দেখেন, সেইখানে দেখা যাচ্ছে প্রায় 80% লোক মনে করছে যে যুদ্ধের কারণে আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে। এর মধ্যে 21% লোক মনে করছে যে তাদের জন্য এটা জীবন চালানো কষ্টদায়ক হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যালেন্স করা, যে তেল কিনে, গ্রোসারি কেনা এবং ওষুধ কেনা। এই দেশের 56% লোক টোটালি যুদ্ধটাকে ভুল যুদ্ধ মনে করে, মানে মোর দেন হাফ। 40% এর নিচে 38-39% লোক যুদ্ধটাকে সমর্থন করে। এটা করে যারা, তারা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের একেবারে মাগা বেস। তারা যদি বিশ্বযুদ্ধ লাগিয়ে দেন, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই থাকবে। তাহলে যারা আপনার নিরপেক্ষ মানুষ, ডেমোক্রেটদের বাদ দেন, ওই যে যারা ইন্ডিপেন্ডেন্টের 60 থেকে 61% লোক মনে করছে যে এটা ভুল যুদ্ধ, এটা আমাদের যুদ্ধ না, এটা আমাদের জন্য হচ্ছে না। ইরান আমাদের জন্য কোনো থ্রেট ছিল না, ওরা আমাদের ইমিডিয়েট থ্রেট ছিল না। এই যে ডেটাগুলি দিলাম, তা থেকেই বোঝা যায় যে মানুষেরা কত ত্যক্ত বিরক্ত। এবং আরো যদি এটা কন্টিনিউ করে, তাহলে যেহেতু পকেট বইয়ে এটার টান পড়বে, যেমন আমি কয়েকটা উদাহরণ দিলাম, গ্রোসারি, গ্যাস স্টেশন থেকে শুরু করে আপনার রিটায়ারমেন্ট ফান্ড, আপনারা মনে করেন যারা মাচ ইয়াঙ্গার, তারা হয়তো এটা রিকভার করবে 2-3 বছর পরে, যা লস হয়েছে এটা হয়ে যায়, এটা রিকভার হয়ে যায়। কিন্তু মনে করুন যারা 1-2 বছর বা 3 বছর দূরে রিটায়ারমেন্ট থেকে, এইটা এই লসটা নিয়ে তাদেরকে রিটায়ার করতে হবে। এটা আমি না হতে পারি, হাজার হাজার লোক দেশে আছে। এই সব মিলিয়ে আমার মনে হচ্ছে মিড টার্মের উপর এটার একটা মানে রিপাবলিকানদের জন্য একটা নেগেটিভ প্রভাব তো অবশ্যই পড়বে। এবং ডোনাল্ড ট্রাম্প নিজে এটা বুঝতে পারেন বলেই তিনি কিন্তু, দেখুন যে আপনি যদি টেলিভিশনে তার বক্তব্যগুলি দেখেন, মনে হবে যে সে ঘোষণা করে দিয়েছে আমরা যুদ্ধে অলরেডি জয় করে ফেলেছি, ইরান ব্যাডলি নেগোশিয়েট করতে চাচ্ছে, তারা দে ওয়ান্ট মানে সেটেলমেন্ট সো ব্যাডলি। কিন্তু ইরানে গেলেই দেখা যায় তারা বলছে যে না, আমাদের সাথে কোনো ধরনের আলোচনাই হয় নাই এবং আমরা এরকম ধরনের নেগোসিয়েশনের আমরা চাচ্ছি না, এখনই হোক। এমনকি তারা এটাও বলছে, ডোনাল্ড ট্রাম্প যখন বললো যে আমরা আর কি গ্রাউন্ড ট্রুপ পাঠাবো, মানে মাঠে আর কি আমেরিকান সোলজার, তখন যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যে আরাকচি, তিনি বলছেন যে উই আর ওয়েটিং ফর ইউ, ওয়েলকাম। এক্স্যাক্টলি এটা তার কথা, যে উই আর ওয়েটিং ফর ইউ, হ্যাঁ, যে তোমরা আসো। আমরা তাতেই মনে হচ্ছে যে গ্রাউন্ড ইনভেশনটা কোনো সহজ ব্যাপার হবে না, কারণ ইরান বিশাল বড় একটা দেশ, তাদের 90 মিলিয়নের বেশি লোক। তার থেকে বড় কথা, ওরা যুদ্ধের জন্য ওরাও কিন্তু ভিতরে ভিতরে প্রস্তুত গত 30-40 বছর যাবত। ওরা জানে যে আমেরিকা স্যাংশন দিয়ে রেখেছে, ইসরায়েল তাদের সুযোগ পেলেই আক্রমণ করবে। তো আপনি দিব্য চোখেই দেখতে পাচ্ছেন, যেটা ডোনাল্ড ট্রাম্পই মনে করেছিল যে 2-3 দিনের মধ্যে তাদেরকে 40 জন নেতাকে মেরে ফেলার পরে সেই রেজিমটা কলাপস করে যাবে। অন্যান্য দেশে তাই হতো হয়তো, আমার মনে হয়। একটা দেশের যদি পুরা মন্ত্রিসভাকে আপনি একটা বোমিং এ মেরে ফেলতে পারেন, তাহলে কিন্তু রেজিমটা টিকিয়ে রাখা কঠিন হবে। কিন্তু ইরানের স্ট্রাকচারটা এমন, এটা ভালো অর্থেও ধরতে পারেন, মন্দ অর্থ ধরতে পারেন। ভালো অর্থে এই সেন্সে যে তারা প্রস্তুত, যে এমন ভাবে ওদের স্ট্রাকচার, নেতা কোনো ব্যাপার না দেশে, এটা স্ট্রাকচার করা আছে, একজন চলে যাবে, নিচ থেকে এসে জায়গাটা ফিল আপ করবে। আর মন্দ অর্থে আমি বলছি, ইরান তো একটা মৌলবাদী শক্তি। এখন তারা যেভাবে মানে রুট গেড়ে বসেছে এই দেশে, সেখানে যে মানবাধিকার, সেখানে যে নারী অধিকার, সেগুলি তো আসলে খুবই ভুলুণ্ঠিত। এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রচুর ডেমনস্ট্রেশন মানে হয়েছে, প্রতিবাদও হয়েছে ইরানে। হাজার হাজার লোককে, নিজের লোককে তারা মেরেছে। ইরানের সরকারি হিসাবেই 3,000-3,500 লোক
ডেমনস্ট্রেশনে মারা গেছে, আমেরিকা বলছে 30,000 লোককে তারা মেরেছে। তো যেটা আমি বলতে চাচ্ছি যে এরকম একটা অপ্রেসিভ রেজিম, মানে ওদের উপর যুদ্ধটা অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই যে অপ্রেসিভ রেজিম, এই যে মৌলবাদী রেজিম, তারা যদি এভাবে মানে মানুষের যে চাহিদা, মানুষের দাবি দেওয়ার প্রতি তোয়াক্কা না করে তারা টিকেই থাকে, সেটাও তো আসলে মানবাধিকার, নারী অধিকার, তারপরে হচ্ছে আপনার স্বাধীনতাকামী মানুষের জন্য খুব ভালো খবর না। কিন্তু যুদ্ধের সময় যেটা ঘটে, যে কোনো দেশেই যুদ্ধ হলে সব মানুষই, যেটা ইংলিশে বলে যে দে মানে গ্যাদার অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ, মানে পতাকার দিকে তারা দাঁড়ায়, শত্রু মিত্র সবাই এক হয়ে তখন দেশকে বাঁচানোর জন্য। ইরানে এই মুহূর্তে তাই হচ্ছে, এমনকি যারা ডেমনস্ট্রেশন করছিল তারাও কিন্তু আমেরিকার যুদ্ধটাকে ভালো চোখে দেখছে না, এবং ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়েও কিন্তু তারা রাস্তায় নামেনি, এগিয়ে আসেনি, কেউ আসেনি। নামেনি বিক্ষোভে, যেটি সহজ হতো আমেরিকার জয়ের জন্য যদি ভিতর থেকে, ওরা তাই আশা করেছিল, ভিতর থেকে কোন্দল এটি অনেক বেশি সহায়ক হয় একটি রেজিমকে ধ্বংস করা, বাইরে থেকে যতটুকু যেটি আমরা একটু জিও পলিটিক্যাল কিংবা ন্যাশনাল ইন্টারেস্ট সবকিছুই জড়িত আছে, সেক্ষেত্রে আমরা দেখছি চায়না, রাশিয়া, ভারত এত ক্লোজ, তারপরও মৌখিক কোনো ইচ্ছারা কোনোভাবে ইরানের পাশে আসেনি। তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে বাংলাদেশের অবস্থান, সাধারণ মানুষের কথা আমি বাদ দিচ্ছি, কারণ আমরা সাধারণ মানুষেরা অনেক সময় ন্যাশনাল ইন্টারেস্ট কিংবা জাতীয় স্বার্থের বাইরে ভূ রাজনৈতিক এইসব বিষয় বাদ দিয়ে আবেগকে বেশি প্রশ্রয় দিই। বাংলাদেশ কি ধরনের অবস্থানে থাকলে আপনার মনে হয় এক্ষেত্রে বাংলাদেশ লাভবান হবে, কিংবা বাংলাদেশ কি ধরনের ভূমিকা রাখছে? যুদ্ধটার ব্যাপারে আপনি বলছেন, তাই না? জি জি, যুদ্ধটার ব্যাপারে আসলে কিভাবে থাকলে লাভবান হবে, আমার মনে হয় যে বাংলাদেশ আসলে এই যুদ্ধটাতে বড় রোল প্লে করার মতো অবস্থানে নেই, কারণ ও একে তো হচ্ছে আমরা একটা ছোট্ট দেশ, তারপর নতুন সরকার, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের সাথে বর্তমানে ওরা খুবই চাচ্ছে, বাংলাদেশ সরকার, আমেরিকার সাথে, ভারতের সাথে সম্পর্কটা যাতে নরমালাইজ করা যায়, এটা তাদের কাছে এক ধরনের প্রায়োরিটি। এখন আমেরিকাকে বিগড়িয়ে দেওয়া হবে এমন কোন পজিশন বাংলাদেশে যুদ্ধের ব্যাপারে নিবে না, এবং তারা যে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে সেখানেও দেখা গেছে তারা আসলে ইরানকে দায়ী করেছে ওই যে গালফের দেশগুলিতে আক্রমণ করার জন্য, ঠিক আছে? এটা গেল বাংলাদেশের সরকারি পজিশন। এট দ্য সেম টাইম তারা কিন্তু ইরানের সাথেও একটা মোটামুটি ভাবে ভালো সম্পর্ক এস্টাবলিশ করার চেষ্টা করছে, এবং ইরান বাংলাদেশ সহ 6টা দেশকে সুয়েজ প্রণালী দিয়ে তাদের যে জাহাজ চলাচল করতে সুযোগও দিচ্ছে, হরমুজ সুয়েজ বলছে আমি, যে হরমুজ প্রণালীতে, সেটা দিয়ে তাদের কিন্তু বাংলাদেশকে ছাড়ও দিয়েছে। সুতরাং আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ একটা ব্যালেন্সিং পজিশনে আছে। এর বেশি বাংলাদেশকে যদি সাইড নিতে হয়, তাহলে যদি হরমুজ প্রণালীতে বন্ধ করে দেয়, কারণ আমাদের বুঝতে হবে বাংলাদেশের যে, আমরা তো আমদানি নির্ভর একটা দেশ, বাংলাদেশের জ্বালানিগুলি কোত্থেকে আসে? বাংলাদেশের এলএনজি, এলপিজি এগুলি আসে হচ্ছে কাতার থেকে মূলত। কাতারের যে সমস্ত জাহাজ কিন্তু হরমুজ প্রণালী হয়েই যেতে হয়, কিন্তু এই জন্য ওরা যদি সরাসরি আমেরিকার পক্ষে দাঁড়ায় বাংলাদেশ, অথবা বেশি সমালোচনা করে ইরানকে, তাহলে হয়তোবা বাংলাদেশের জাহাজকে বন্ধ করে দিবে, বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে। তবে যেহেতু হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজকে আসতে দিচ্ছে ইরান কোন ধরনের বাধা দেওয়া ছাড়া, আমার মনে হয় দে আর ইন দ্য মানে বেস্ট পজিশন আছে গিভেন দ্য সিচুয়েশনটা আসলে খুবই খারাপ, সেই সেন্সে মোটামুটি ভালোই। আদারওয়াইজ বাংলাদেশে যেভাবে আমদানি নির্ভর দেশ, এখানে কিন্তু তেলের দাম প্রচুর বেড়ে যেত। আমেরিকাতে প্রাইভেট কোম্পানিরা তেল ইয়ে করে, তাই না, নিয়ন্ত্রণ করে। এই জন্য আপনি দেখছেন যে আমরা বেশি দামে তেল আমেরিকাতে কিনছি। আমেরিকাতে কিন্তু মাত্র 10% তেল বাইরে থেকে আনতে হয়। এখন আমরা অনেকটাই স্বনির্ভর দেশ, নিজের ভিতরেই ইয়ে হয়, মানে কি বলে, তারপরে দাম বেড়ে গেছে। তো বাংলাদেশের দামটা না বাড়িয়েও কিন্তু এখন পর্যন্ত পারছে, কারণটা সরকার নিয়ন্ত্রণ করে দামগুলি। বাংলাদেশে কিন্তু এই জাতীয় কিছু ঘটে গেছে, তেলের দাম এখনো বাড়ায়নি, কারণ সরকারই নিয়ন্ত্রণ করে জিনিসটাকে। আমরা একটু চায়না, রাশিয়া, ভারতের অবস্থান একটু এই যুদ্ধকে কেন্দ্র করে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি জি, আমার মনে হয় যুদ্ধটাতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে রাশিয়া। এখানে ইরানও লাভবান হচ্ছে না, ইসরায়েলও না, আমেরিকাও না, সবচেয়ে লাভবান হচ্ছে রাশিয়া।
কারণ রাশিয়ার এই যুদ্ধটা শুরু হওয়ার পরে আমেরিকা বাধ্য হয়েছে যে পৃথিবীকে এক ধরনের জ্বালানি ক্ষেত্রে স্থির রাখার জন্য রাশিয়ার উপর থেকে তেলের উপর থেকে স্যাংশন তুলে নিতে বাধ্য হয়েছে এবং বলছে তোমরা তোমাদের তেল বিক্রি করতে পারবা। যুদ্ধ শুরু হওয়ার আগে যেমন এই যে আপনার মনে আছে যে ভারতের উপর যুক্তরাষ্ট্র ব্যাপক ক্ষেপে গেছিল, তারা যেহেতু রাশিয়ার কাছ থেকে তেল কিনে, এই জন্য বাড়তি ট্যারিফ দিয়ে 50% নানান কিছু করেছিল, তাদের ভিসা নিয়ে হাঙ্গামা করেছিল। কিন্তু এখন যুক্তরাষ্ট্র নিজেই ভারতকে বলছে যে ইটস ওকে, তোমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারো, এবং অন্যান্য দেশ তো কিনছে, ইউরোপ ইনক্লুডেড। রাশিয়ার তেল যেহেতু স্যাংশন দেওয়া ছিল, ওরা নির্দিষ্ট কিছু বাজারে তেলটা বিক্রি করতে পারতো যুদ্ধের আগে। যেমন চীন কারো কথা না শুনে রাশিয়ার কাছ থেকে তেল কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে। পৃথিবীতে যখন তেলের দাম ছিল $60 পার ইয়ার কি ব্যারল, তখন রাশিয়া বিক্রি করতো $57, 60-এরও বেশি ছিল। এখন পৃথিবীতে তেলের দাম হয়ে গেছে $115-20, রাশিয়া এখন $100 সেই তেলই বিক্রি করছে। তাই রাশিয়ার যে নিজের যুদ্ধ ইউক্রেনের বিরুদ্ধে, এইটা চালানোর জন্য তার যত ধরনের আর্থিক সম্পদ দরকার তারা এই যুদ্ধের মাধ্যমে পেয়ে যাচ্ছে। এটা হলো রাশিয়ার কথা। রাশিয়ার দ্য সেম টাইম তারা কিন্তু ইরানের সাথে ভিতরে ভিতরে সহযোগিতাও করছে। যেমন ইরানের যে সুপ্রিম লিডার মোস্তফা খামেনি, তিনি কিন্তু বর্তমানে মস্কোতে আছেন চিকিৎসাধীন অবস্থায়। কারণ আপনারা জানেন যে ইসরায়েল যখনই কারো নাম ঘোষণা করে, মাথাতে বাউন্টি ধরে দেয় যে তাদেরকে আমরা সরিয়ে ফেলবো, উইদিন এ ম্যাটার অফ 6-7 days তারা কিন্তু এটা করে ফেলে। লারিজানি বলেন, যাই বলেন। আপনি এটাও জানেন যে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আরাকচির কথা বললাম একটু আগে, তাদের যে স্পিকার, ওই যে তার নাম হচ্ছে গালিব, কি জানি নামটা, তার নাম হচ্ছে গালিপাপ বা সামথিং, তার বিরুদ্ধেও ঘোষণা করে দিয়েছিল তাদেরকে মেরে ফেলবে আর কি। পাকিস্তান রিকোয়েস্ট করেছে ইসরায়েলকে, যেহেতু আমরা আলোচনাতে রয়েছি যুদ্ধবিরতির, এবং আলোচনাতে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ইম্পর্টেন্ট পার্সন এবং স্পিকার একজন ইম্পর্টেন্ট পার্সন, ইরানি স্পিকার আর কি পার্লামেন্ট, তাদের দুজনের নামটা তোমরা হিট লিস্ট থেকে সরিয়ে নাও। চিন্তা করেন, তারা রিকোয়েস্ট করার পরে, আমেরিকা বলার পরে তাদের নাম আপাতত তারা সরিয়ে নিয়েছে। চিন্তা করতে পারেন, আদারওয়াইজ ইউ ক্যান বি অ্যাসিওরড যে উইদিন নেক্সট 3-4 days তাদের কতল করে ফেলতো। এটা হয় অনেক কারণ ইরানের ভিতরে ওদের প্রচুর রাজাকার আছে, আমাদের মুক্তিযুদ্ধে যেরকম রাজাকার ছিল, মানে স্পাই আর কি, মানে কি বলে, ইসরায়েলের স্পাই ইরানি জনগণ। এটা আনফরচুনেটলি আমাদের জনগোষ্ঠী বলতে মুসলিম জনগোষ্ঠী সবখানেই মনে হয় এরকম মির্জাফরের গাদ্দারে ভর্তি থাকে। তারা কিন্তু বলে দেয় আসলে যে ওরা কোথায় আছে, সুপ্রিম লিডাররা কোন রুমে ঘুমায়, কত নম্বর, এইভাবে তারা টার্গেট করে মেরে ফেলে। যেটা আমি বলতে চাচ্ছি, মুস্তাফা খামেনি যে নতুন লিডার, সে আহত হয়েছিল প্রথম দিনের আক্রমণে। তার ফাদার যেখানে মারা গেল, তার ওয়াইফ মারা গেল, তার বাচ্চা মারা গেল। তার চিকিৎসার জন্য এবং তাকে এক ধরনের প্রোটেকশন দেওয়ার জন্য তাকে মস্কোতে এখন আছে, কারণ যাতে আর কি অন্তত এই লিডারকে মেরে না ফেলে। তা আমি যেটা বললাম, রাশিয়া কিন্তু ইরানকে যথেষ্ট ভিতরে সাহায্য করে যাচ্ছে, এই যে ইন্টেলিজেন্স দিয়ে আর কি। চীনের ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। ধরে নেওয়া হয় চীনও কিছু হেল্প ওদের করছে, যে জিপিএস দিয়ে, চীনের বাইডু জিপিএস, সেইগুলো ইরানকে ব্যবহার করতে দিচ্ছে বলেই ধরে নেওয়া হয় গত বছরের তুলনায়, গত বছর জুনের তুলনায় এই বছর ইরান যে আক্রমণগুলি করছে ইসরায়েলে কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সেগুলি অনেক বেশি প্রিসাইজ এবং নিখুঁত হচ্ছে। কারণ চাইনিজ যে জিপিএস সিস্টেম ওরা ইউজ করে, সেটাকে আবার আমেরিকান রেডার সিস্টেমে অনেকটাই ফাঁকি দেওয়া সম্ভব, যেহেতু দুই সিস্টেম। আমরা যেমন গুগল ম্যাপ ইউজ করি না, গুগল জিপিএস, চাইনা কিন্তু কখনো আমেরিকার জিনিসগুলো ইউজ করে না, কারণ নিজেরটা ওরা ডেভেলপ করেছে, খুবই প্রুডেন্ট। এই জন্য যেটা বলছে, চাইনাও আসলে ইরানকে সাহায্য করে যাচ্ছে, প্রকাশ্যে না, কিন্তু তারা ইরানের পক্ষে রয়েছে। প্লাস হচ্ছে ইরানের তেল কেনার থেকে শুরু করে ওই যে কিছু সমরাস্ত্র দিয়ে ওরা হেল্প করছে। ইন্ডিয়ার কথা আপনি জিজ্ঞেস করছেন এরপরে, ইন্ডিয়ার ব্যাপারটা আসলে, ইন্ডিয়ার যে তেল পরিবহনের যে জাহাজ, সেগুলি কিন্তু ইরান যেতে দিচ্ছে, মানে হরমুজ প্রণালী দিয়ে। ইন্ডিয়াও 6টা দেশের একটা, ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না আর কি, স্পেন, এরকম। তো ইন্ডিয়ার জিনিসটা খুব ইন্টারেস্টিং, কারণ ইন্ডিয়া কিন্তু যুদ্ধটা শুরু হওয়ার 2 দিন আগে মাত্র ইসরায়েলে গিয়ে ঘুরে এসেছিল নরেন্দ্র মোদী, এবং সেটা নিয়ে অনেক আলোচনা আছে যে নরেন্দ্র মোদী অ্যাবসলিউটলি
তাদেরকে গো হেড দিয়ে এসেছিল, অথবা ইসরায়েল তাদেরকে জানিয়ে রেখেছিল যেরকম একটা জিনিস আসছে সামনে। আর আপনি হয়তো জানবেন, ঐতিহাসিকভাবে ভারতীয় সরকার সবসময় যে জোট নিরপেক্ষ যে আন্দোলন তার প্রধানে ছিল, নেহেরুর সময়ে, বা তারাই ছিল জোট নিরপেক্ষ যে গোষ্ঠী আর কি। কিন্তু নরেন্দ্র মোদী আসার পর থেকে কিন্তু ওরা এই যে প্যালেস্টাইনকে এসে তার অতটা সাপোর্ট করে না। ওরা সবচেয়ে বেশি খাতির বর্তমানে হচ্ছে আমেরিকার পরে ইসরায়েলের সাথে সবচেয়ে খাতির দুনিয়াতে হচ্ছে এখন ইন্ডিয়া ইসরায়েলের সাথে। তো সেই সূত্র ধরে মনোজগতে ইন্ডিয়া আসলে ইসরায়েলের পাশে আছে, কিন্তু ইরানের সাথে আবার তাদের ঐতিহাসিকভাবে কিছু কিছু বিজনেস আছে, যেমন চৌবাহার যে বিয়ে আর কি, ইরানের একটা বড় বন্দর আছে নাম চাবাহার বা এরকম। হ্যাঁ, চাবাহার যে ইয়েটা আর কি সমুদ্র বন্দর, সেটা মানে বিল্ডিং এ সেটা পরিচালনায় ইন্ডিয়ার অনেক রোল রয়েছে, এখনো আছে। সুতরাং ইন্ডিয়ার সাথে ইরানের সম্পর্ক এখনো ভালো, কিন্তু ওরা আন্তরিকভাবে আসলে ইসরায়েলের বেশি কাছে মনের দিক থেকে। ওরা ইরানকে সেরকম কোনো সাপোর্ট ওরা করছে না। ইন্ডিয়া যেহেতু বিশাল একটা দেশ, ইরান এটা বুঝে গিয়েও তাদের বিরুদ্ধে কথা বলছে না, অ্যাজ লং এজ ইন্ডিয়া তাদের বিরুদ্ধে না দাঁড়িয়ে যায় আর কি। কিন্তু ইন্ডিয়া ইরানের বিরুদ্ধে এখনো দাঁড়ায় নাই, কিন্তু আমার দৃষ্টিতে মনোজগতে তারা ইসরায়েলের কাছে আছে। এই হচ্ছে তিনটা দেশের অবস্থান আর কি। আরেকটি দেশের কথা একটু জানতেই হবে, সৌদি আরব। তো সেক্ষেত্রে আপনার বিশ্লেষণটা আমি একটু নিতে চাই, এই যুদ্ধ সৌদি আরব, সৌদি আরবের ভূমিকা। সৌদি আরব তো খুবই একটা মানে প্রেস বিটুইন দা রক অ্যান্ড হার্ড প্লেস, ইংলিশে যেটা বলে, মানে একেবারে যেটাকে বলে বাঁশের চিপায় পড়ার মতো আর কি। ওরা খুবই কঠিন অবস্থার মধ্যে রয়েছে। ওদের দেশের সবচেয়ে বড় মানে আমেরিকান যে বিভিন্ন ধরনের সামরিক ঘাঁটি, অনেকদিন যাবতই ওরা যে সৌদি আরবকে তারা হচ্ছে যে প্রোটেকশন দেয়, ডিফেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে আমেরিকা প্রোটেকশন দেয়। শুধু সৌদি আরব না, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, সবগুলি দেশে 40,000-এর মতো আমেরিকান সোলজার আছে। সৌদি আরবে হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় মিত্র, এখান থেকে ওরা পেট্রো ডলারের যে বিষয়টা। কিন্তু সৌদি আরব এবারের যুদ্ধে দেখা গেল যে আমেরিকা তাদেরকে যেই প্রোটেকশনের জন্য তাদেরকে বেস করতে দিয়েছে, সামরিক ঘাঁটি করতে দিয়েছে এত জীবন, তারা আসলে সৌদি আরবের সাহায্যে কাজে লাগে নাই, তারা সৌদি আরবকে রক্ষা করতে পারে নাই। মানে ইরানের মিসাইল গুলো অনেকগুলো সৌদি আরবে গিয়ে হিট করেছে, তাই না? তাতে করে সৌদি আরব খুবই ক্ষিপ্ত আমেরিকার উপর যে তারা তাদেরকে প্রোটেকশন দিতে পারে নাই। আবার ক্ষিপ্ত ইরানের উপর যে তোমরা আমাদের তো বন্ধু রাষ্ট্র, কারণ হচ্ছে এই যে এব্রাহাম অ্যাকর্ডের জন্য এমনকি ইরান এবং সৌদি আরবকে কিন্তু এক ধরনের সমঝোতায় নিয়ে এসেছিল চীন। চীন মধ্যস্থতা করেছিল দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য। মানে তারা রেডি ছিল দুই দেশের সম্পর্ক ভালো করার জন্য। এখন সৌদি আরবকে আক্রমণ করছে ইরান। সৌদি আরব ঘোষণা করেছে আমাদেরকে যদি যেভাবে কন্টিনিউয়াস আক্রমণ করতে থাকো তাহলে আমরা পাল্টা আক্রমণ করতে বাধ্য হব। কিন্তু ওরা মুখেই বলছে, এখনো কিন্তু পাল্টা আক্রমণ ইরানে করে নাই। এই জন্য যে ইরানের যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনি বারবার বলেছেন, এমনকি মোস্তফা যে খামেনি, তিনিও বলেছেন যে আমাদের মধ্যপ্রাচ্যের যে ভাই বোনেরা আছে তারা যাতে বুঝতে পারে যে আমাদের যে বোমা ফেলছি তোমাদের দেশে, বোমা মানে মিসাইল, এগুলি কিন্তু জনগণের বিরুদ্ধে না, এগুলি হচ্ছে আমেরিকার বেসগুলোতে, আমেরিকার যেখানে স্বার্থ আছে সেই সব জায়গাতে আমাদেরকে আক্রমণ করতেই হবে, এটা তোমরা পার্সোনালি নিও না। কিন্তু আক্রমণগুলি করতে গিয়ে তো আসলে সব আক্রমণ প্রিসাইজ হয় না, সেগুলি গিয়ে হোটেলে পড়ে, গিয়ে হসপিটালে পড়ে, সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সৌদি আরবের কথা আপনি বলছেন, সৌদি আরব এই মুহূর্তে খুবই একটা ত্রিশঙ্ক অবস্থায় আছে। ওরা আমেরিকার বিরুদ্ধে কথা বলার সাহস শক্তিও নাই, আবার ইরানের বিরুদ্ধে যে আক্রমণ করবে, কারণ তাহলে আবার ইরানের আক্রমণ যদি আরো বাড়িয়ে দেয়। সৌদি আরব তো মূলত তেল ভিত্তিক একটা দেশ, এবং তেলের যে আরামকো যে আর কি রিফাইনারি সবচেয়ে বড় পৃথিবীতে আরামকো, সেটাতে একবার অলরেডি ইরান আক্রমণ করেছে। এখন যদি আরো কয়েক জায়গায় করে তাহলে তো ওদের ইকোনমি টোটালি ধসে যাবে। ওরা তো টোটালি হচ্ছে ওয়েল বেসড এবং হর্স বেসড ইকোনমি। এগুলির জন্য সৌদি আরব বেশ চাপের মুখে রয়েছে, এই জন্য ওরা সহ্য করে নিচ্ছে আর কি ইরানের আক্রমণগুলি। সবশেষ উপসংহারে আজকের মতো একটু জানতে চাই যে যুদ্ধ কোনোভাবেই কাম্য নয়, যে বিশেষ করে এই সভ্য আমি বলবো যে বর্তমান যুগে এরকম আক্রমণ কিংবা সাধারণ মানুষ হত্যা সেটি যেভাবেই হোক না কেন,
তো এই যুদ্ধের পরিণতি সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয়? এখনই বলা মুশকিল, তারপরও জি, জি, উপসংহারে আজকের মতো কি বলবেন? জি, জি। উপসংহারে আমি মনে করি যে এই যুদ্ধটা লিটারালি আমাদের জীবদ্দশায় সবচেয়ে ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়ে গেল। এখানে ১৩-১৪টা দেশ ডিরেক্টলি ইনডিরেক্টলি ইনভলভড। মানে ইরান বোমা ফেলেছে হুম, অথবা হুম, হুম। কোনোভাবে হরমুজ প্রণালীতে আসতে দিচ্ছে না। তাই না? সেই অর্থে এটা প্রায় একটা প্রক্সি তৃতীয় বিশ্বযুদ্ধই বলা যায়। যদিও ঘোষণা দিয়ে হচ্ছে না। এইজন্য বললাম আমাদের জীবদ্দশাতে গত ৫০-৬০ বছরে বিশ্বব্যাপী এত বড় বড় যুদ্ধ আর হয় নাই এবং এত বড় ঝুঁকির মুখেও পৃথিবী পড়ে নাই। এবং এই ঝুঁকির মুখে যুদ্ধটাতে যেটা প্রমাণ করলো যে পৃথিবীটা খুব ইন্টারকানেক্টেড। যুদ্ধ হচ্ছে মিডল ইস্টে, সারা পৃথিবীতেই জ্বালানির দাম সহ হুম। জীবনযাত্রার দাম বেড়ে যাচ্ছে এবং যেসব যে ইয়েগুলো তেল ক্ষেত্রগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারে কিংবা মনে করেন কুয়েতে অথবা বাহরাইনে, এগুলোর পুরোপুরি 100% রিপেয়ার করতে বিশেষজ্ঞরা বলছে ৪ থেকে ৫ বছর লাগবে। যাতে বোঝা যায় যুদ্ধটা যদি রাতারাতি বন্ধ হয়ে যায়, বন্ধ হোক এটা আমরা চাই এবং যেহেতু একটা মধ্যস্থতা পাকিস্তান করছে, তাহলে হয়তোবা এক ধরনের মীমাংসা হবে যে কেউই আসলে পুরোপুরি তাদের সব দাবি পাবে না। ইরানও পাবে না, আমেরিকাও পাবে না। একটা মধ্যস্থতা হবে। কিন্তু পুরোপুরি শান্তি অবস্থায় অর্থনীতি আগের জায়গায় যেতে আরো বেশ সময় লাগবে এবং এই জন্যই আমরা সবাই মনে করি যে সভ্য দুনিয়াতে আপনি যেটা বললেন যুদ্ধের বিরুদ্ধে সবাইকেই যে কোনো দেশে যুদ্ধের বিরুদ্ধেই আসলে আমাদের সোচ্চার হওয়া প্রয়োজন এবং মানুষের মানুষের সম্পর্ক বাড়ানো প্রয়োজন। কারণ হচ্ছে যুদ্ধ কোনো স্থায়ী সমাধান কারোর জন্যই নিয়ে আসে না শেষ পর্যন্ত। যুদ্ধে সে অর্থে বিজয়ী কেউ নাই। মূলত বললাম যে তৃতীয় পক্ষ হিসেবে দেখেন কিছুটা লাভবান হচ্ছে রাশিয়া, কিন্তু ইরান কিংবা সৌদি আরব কিংবা আমেরিকা কিংবা ইসরায়েল, এমনকি ইসরায়েল যে এত শক্তিমত্তা নিয়ে তাদের আয়রন ডোম, আমরা শুনে আসছি অনেক বছর ধরে আয়রন ডোম নাকি নিশ্ছিদ্র, এটা একেবারে লক্ষিন্দরের যে লোহার পিঞ্জেরা ছিল এরকম, কিন্তু সেটাও তো বেদ করে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইসরায়েলি ক্ষতি হোক এটা তো আমরা চাই না, তারাও তো সাধারণ জনগণ কেন ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং যুদ্ধটা এই মুহূর্তে থামা দরকার এবং আমি মনে করি যে তারপরে সব মানুষই এক ধরনের সহনশীলতা বাড়ানো দরকার, যুদ্ধের বিরুদ্ধে কথা বলা দরকার এবং আমাদের যারা লিডার যে দেশে বাস করি অথবা যারা হচ্ছে আমাদের পলিটিশিয়ান, তাদেরকে ইলেকশনের মাধ্যমে একটা মেসেজ পাঠানো, তোমরা যারা যুদ্ধের পক্ষে তাদেরকে আমরা পানিশ করি, যারা যুদ্ধকে চাও না শান্তির পক্ষে তাদেরকে আমরা রিওয়ার্ডেড করি এবং আমরা চাই সবাই যাতে শান্তিতে এবং সবারই নিজস্ব স্বপ্ন নিয়ে শান্তি শৃঙ্খলার সাথে দুনিয়াতে বাঁচতে পারি। সেটি সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকারটি যেমন আছে, একটি দেশেরও তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অধিকার আছে। আ ভেতরে হয়তো সে মৌলবাদী এক্সট্রিম হতে পারে। কিন্তু এভাবে সরাসরি যুদ্ধ আমরা কোনোভাবেই কাম্য আমরা চাই না বর্তমান সময়ে যে যুদ্ধ কোনোভাবেই কাম্য নয়। ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা, সময় দিলেন। আবারও কথা হবে হয়তো এই যুদ্ধের আমরা চাই যে পরবর্তীতে যখন কথা হবে যুদ্ধটি থেমে গেছে। সেই আশাটি করতেই পারি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। এবং একই